ফুটবলের ময়দান থেকে আপনি রাজনীতিতে আসলেন, তো এই বিষয়টা, এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে কারণটা কি ছিল যে আপনি রাজনীতিতে আসবেন? 1990 সালে যখন স্বৈরাচার এরশাদের পতন হয় এবং এরশাদের পতনের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ 9 বছর যেভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এদেশের সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে, সেই আন্দোলনের পরে যখন বাংলাদেশ স্বৈরাচার এরশাদ মুক্ত হয়েছিল, তখন 1991 সালে যখন জাতীয় নির্বাচন হলো, তো সেই জাতীয় নির্বাচনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলো এবং এদেশের সাধারণ মানুষের ভোটে এবং সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলো। গঠন করার পরে যে প্রথম যে বিজয় মিছিল, তখন আমি অনেক ছোট, আমার এখনো মনে আছে যে হাফ প্যান্ট পরে একটা সেন্ডু গেঞ্জি পরে যে সব বড় ভাইদের সাথে এলাকার এই রূপনগরী এখানে তাদের সাথে যে মানে উৎসবের যে একটি রং বা একটি যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যে বিএনপি বিজয় হয়েছে, তখন তো আসলে আমি বিএনপিও বুঝি না বা অন্য কোনো ইয়েও বুঝি না, বাট তখন দেখেছি যে প্রত্যেকটা মানুষের যে মানে ভালো লাগা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি, সেই ছোটোবেলা থেকে ওই বিজয় মিছিলের পরেই মানে বিএনপির প্রতি এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার যে আদর্শিক যে রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য, সব কিছু যখন শুনলাম, বুঝলাম এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সকলকে নিয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে 91 সালে তার যে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের পরে যেভাবে মানুষদেরকে নিয়ে তিনি কাজ করা শুরু করলেন, ওইখান থেকেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার একটি দুর্বলতা, একটি ভালো লাগা কাজ করেছে। তো এই তখন থেকে আসলে একটি স্বপ্ন বা একটি বুনন বলেন, সেটি আমার ভিতরে ছিল যে আমি যেহেতু খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি তখন, তো খেলাধুলার পাশাপাশি বাট এই যে দীর্ঘ পথ চলা খেলার, সেই খেলার ভিতরে বিএনপির প্রতি যতই বিএনপির সম্পর্কে শুনেছি, জেনেছি, বুঝেছি, ততই এই দলের প্রতি একটি দুর্বলতা, একটি ভালো লাগা কাজ করতেছিল। তো দীর্ঘ এই পথ চলার ভিতরেই একটি মনের ভিতরে একটি অজানা বাসনা ছিল যে খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে হয়তো বা, যেহেতু খেলাধুলাটাও তো একটি পাবলিক রিলেটেড একটি বিষয়, যে বাংলাদেশের মানুষের জন্য একটি ভালো কিছু উপহার দিতে পারলে খেলার মাধ্যমে সেটি বাংলাদেশের মানুষ যেভাবে উজ্জীবিত হয়, উৎসাহিত হয় বা একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তো সেই প্রেক্ষাপট থেকে খেলাধুলা ছেড়ে দেওয়ার পর একটি নিজের ভিতরেই একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মাধ্যমে নিজেকে বাংলাদেশের মানুষের সেবা করার যে সুযোগ, বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে নিজের একটি চিন্তা, একটি স্বপ্ন নিয়ে কাজ করার, সেই স্বপ্ন বাসনা থেকেই কিন্তু আসলে 2014 সালের 5ই মার্চ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে যোগদান করেছিলাম। আপনার গল্পটা তো সুদীর্ঘ, হঠাৎ করে আপনি এসেই রাজনীতিতে জয়েন, আপনি চড়াই উতরাই অনেক কিছু দেখেছেন, আপনি জেলও কেটেছেন, আপনার হাতে হাত করা দেখে অনেকের মনে এখনও সেই ছবিটা অনেকের কাছে যন্ত্রণা, অনেকের কাছে মানে এটা নিষ্ঠুর ভালো লাগাও কাজ করেছে, দুইটা সাইডে ছিল। তো আপনি অনেকবারই বলছিলেন যে এই সুদীর্ঘ পথ চলায় ফুটবল মাঠে তো আপনি চরম উত্থান দেখেছেন, পতন সবই দেখেছেন, রাজনীতির ময়দানে যে চড়াই উতরায় আপনি যে জেল খেটেছেন, রিমান্ডে নিয়ে অত্যাচারিত হয়েছেন, সেটা গল্প অনেকেই জানে, কিন্তু এই জিনিসটা আরও বেশি জানা উচিত, কারণ আপনারা রাজনীতিতে যে পরিশ্রম করেছেন, হঠাৎ করে আপনি আমিনুল তৈরি হননি, রাজনীতির মাঠের আমিনুল। যদি সেই প্রসঙ্গটা একটু বলতেন। আমার শুরুটা তো মহামাডান দিয়ে, এটা আপনারা সকলেই জানেন, এবং এখানে আমাদের সাব্বির ভাই থেকে শুরু করে কায়সার ভাই, কারণ ভাই এবং তখনকার তৎকালীন গোলাম স্যার, টিপু ভাই ছিলেন কোচ, এবং তখন যারা মানে গোলকিপার হিসেবে কাজ করেছিলেন পনির ভাই, আমাদের লাহুল আবদুল্লাহ সহ, ওই যে শুরুটা যেভাবে আসলে আমি আমাদের বড় ভাইদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ফুটবলের একটি অবদান রাখার যে একটি সুযোগ আমি পেয়েছিলাম, তো সেই থেকে কিন্তু ফুটবলটাকে আমি এনজয় করেছিলাম মানে প্রতিটি মুহূর্তেই। হয়তো আপনি যেটি বললেন যে আসলে কখনো ভালো খেলেছি, কখনো হয়তো বা একটি বাজে গোল রিসিভ করেছি, আপস অ্যান্ড ডাউন থাকবেই, বাট সর্বোপরি চেষ্টা করেছি যে বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু সুনাম বয়ে আনা। তো সেই সুনাম বয়ে আনার জন্য কিন্তু যেটি একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটি মুহূর্তই এনজয় করা, ভালো কিছু করা।
তো সেই এনজয়মেন্ট থেকে কিন্তু যখন প্লেইং লাইফে এনজয় করেছি, রাজনীতির মাঠে এসে যখন যোগদান করেছি 5ই মার্চ 2014 সালে, সেই ডে ওয়ান থেকে কিন্তু রাজনীতিটাকেও আমি এনজয় করার চেষ্টা করেছি। প্রত্যেকটি দলের কর্মসূচি, প্রত্যেকটি দলের যে নির্দেশনা রয়েছে আমাদের প্রতি, প্রত্যেকটি কার্যক্রমের জন্য যেইভাবে, কারণ আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদের বিরুদ্ধে যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছে, এবং আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের উপর মিথ্যা গায়েবী মামলা হয়েছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতার পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বা বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, বা যখন 90-এর স্বৈরাচার মুক্ত হয়েছিল, যে স্বপ্নটা আবার নতুনভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নটাকে টোটালটাই ধূলিসাৎ করে দিয়েছে গত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনার সরকার। কারণ আমি যখন রাজনীতিতে যোগদান করেছি, তখন কিন্তু বাংলাদেশের একটি ভয়াবহ একটি পরিস্থিতি 2014 সাল। সেই 14 সালের সময় আমি যখন রাজনীতিতে যোগদান করি, তখন অনেকেই আমাকে বলেছিল, আরে এই সময় কেউ যোগদান করে কিনা, তুমি কি দরকার রাজনীতি কর। অনেকেই নেগেটিভ কথা বলেছে, কেউ পজিটিভ, কেউ কিন্তু খুব বেশি বলেন, অ্যাকসেপ্ট আমার ফ্যামিলির মেম্বাররা ছাড়া। কারণ আমি যেহেতু ছোটোবেলা থেকে একটি স্বপ্ন, একটি বাসনা ছিল যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করব। তা আমি চিন্তা করেছিলাম যে যেহেতু রাজনীতির সবচেয়ে দুঃসময় ছিল ওই 2014 সালটা, 14-15 সাল, তো ওই দুঃসময়ে যদি আমি দলের একজন কর্মী হিসেবে দলের পাশে থেকে কাজ করতে পারি, এটা আমার কাছে ভালো লাগবে। কারণ সুসময়ে তো লোকের অভাব হয় না, বাট দুঃসময়ে লোক কিন্তু পাওয়া যায় না। তো ওই চিন্তা থেকে কিন্তু আমি সেই দুঃসময়ে আমি যোগদান করেছি, এবং যোগদানের পর থেকে আপনি জানেন যে ডে ওয়ান থেকে যেভাবে ফুটবলটাকে এনজয় করেছি, রাজনীতিটাকে এনজয়ের মাধ্যমে, যেহেতু রাজনীতিতে অনেক চড়াই উতরাই পার হয়ে মামলা হামলা, অনেক জুলুমের শিকার হয়েছি, ঘরে থাকতে পারি নাই, আমার পরিবারের উপরে নির্যাতন হয়েছে, আমার উপরে নির্যাতন হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে। লাস্ট যে জুলাইয়ের যে 20 তারিখে যে মধ্যরাতে অ্যারেস্ট হয়েছি, এবং দীর্ঘ 13 দিন আপনার ডিবি রিমান্ডে ছিলাম, ওইখানে শারীরিকভাবে আমাদের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে, এবং মানসিকভাবে বিভিন্নভাবে যে প্রেশারাইজ করেছে। এবং প্রত্যেকটা ছিল হলো এই অবৈধ সরকারের বানোয়াট একটা খেলা, এবং তারা জোর করে ক্ষমতায় নিজেদেরকে ধরে রাখার জন্য তারা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে যেভাবে ব্যবহার করেছে, পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে, বিভিন্ন সিভিল প্রশাসনকে যেভাবে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। তো সেই প্রেক্ষাপট, যে স্বৈরাচারের যে ভয়াবহ যে একটি রূপ, একটি যে চিত্র, যে চরিত্র, সেটি কিন্তু আমি সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর উপরে যেভাবে ভয়াবহ নির্যাতন করেছে, যেভাবে আপনারা জানেন যে গত 17 বছর আমাদের বহু নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, বহু নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, বহু নেতাকর্মীরা এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং গত জুলাই আগস্টের যে সরকার পতনের মাধ্যম, মানে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রদেরকে কিভাবে গুলি করে হত্যা করেছে, এবং আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তো দীর্ঘ 17 বছরের এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে অক্লান্ত পরিশ্রম, নিরলস যে চেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে, উজ্জীবিত করে এবং সুসংগঠিত করে তিনি যেভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য জুলাই আগস্টের যে রূপকার হিসেবে তিনি কাজ করেছেন, এবং তারই নেতৃত্বে গত জুলাই আগস্টে যেই জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রদের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। বাট এই জায়গাটা একটি কথা আমি বলতেই হয় যে আমরা হয়তো বা স্বৈরাচার মুক্ত হয়েছি, বাট পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি। কারণ এখনও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন আপনাদের যারা গণমাধ্যমে যারা আওয়ামী লীগের দোসর ছিল, তারা এখনও বহাল তবিয়তে বসে আছে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও আপনার আওয়ামী লীগের যে প্রেতাত্মারা তারা বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবারই আহ্বান করছি যে আপনারা একটি নির্বাচিত সরকারই পারে,
বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশে যারা আওয়ামী লীগের বা স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে অপসারণের মাধ্যমে, নির্মূলের মাধ্যমে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা একমাত্র পারে সেটা হচ্ছে নির্বাচিত একটি সরকার। এবং যার কারণে আমরা বারবার বলছি যে আপনার যৌক্তিক যে সংস্কারগুলো প্রয়োজন সেই যৌক্তিক সংস্কারগুলো করে আপনার দ্রুত নির্বাচন দিলে, যখন নির্বাচিত সরকার জনগণের ভোটে একটি নির্বাচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে, তখন বাংলাদেশের টোটাল প্রেক্ষাপটটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে মানুষ ভবিষ্যতে আর কখনোই কোনো স্বৈরাচারের জন্ম হোক সেটা কখনো দেখতে চায় না।